দেশে বেড়েছে রেমিটেন্সের পরিমাণ, জাল নোট হুন্ডি রোধে সতর্কতা ও নজরদারি বাড়ালো সরকার। শেখ হাসিনা ও আওয়ামী লীগকে নিয়ে সব রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নিতে হবে, মন্তব্য প্রধান উপদেষ্টার প্রেস সচিবের। গণভোট নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনায় বসতে রাজি নয় বিএনপি, দাবি হামিদুর রহমানের। ব্রাজিলে ভয়াবহ টর্নেডোর আঘাতে নিহত ৫, আহত অন্তত ১৩০। এবং শ্রীলঙ্কা টি-20 দলে ফিরলেন রাজাপাকসে, অভিষেকের অপেক্ষায় ঈশান মালিঙ্গা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক আমন্ত্রণ দুপুর ৩টার সংবাদে, সঙ্গে আছে আমি অনুভা বিশ্বাস। তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। চলে যাচ্ছে বিস্তারিত খবরে। সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের নীতিগত উদ্যোগে প্রবাসী আয়ের প্রবাহ বাড়ছে। চলতি অর্থবছরে প্রথম ৪ মাসে বৈধ রেমিটেন্স $10 বিলিয়নেরও বেশি। একই সঙ্গে হুন্ডি ও জাল নোটের আশঙ্কা দেখা দিয়েছে। বাজার স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশ ব্যাংক ও আইনশৃঙ্খলা বাহিনী সীমান্ত ও বাণিজ্য কেন্দ্রগুলোতে নজরদারি জোরদার করেছে। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের নীতিগত উদ্যোগে প্রবাসী আয় দৃশ্যমানভাবে বাড়ছে, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে আশার আলো জ্বালিয়েছে। চলতি 2025-26 অর্থ বছরের প্রায় ৪ মাসে বৈধ চ্যানেলে রেমিটেন্স এসেছে $10 বিলিয়নেরও বেশি। একই সঙ্গে ব্যাংক ও খোলা বাজারে ডলারের দর প্রায় সন্নিহিত থাকায় বৈধ পথে আনা রেমিটেন্সে উৎসাহ বেড়েছে। মাসভিত্তিক হিসেবে সরকারি পরিসংখ্যান জানায়, জুলাইয়ে $247 কোটি $78 লাখ, আগস্টে $242 কোটি $19 লাখ, সেপ্টেম্বরে $268 কোটি $58 লাখ এবং অক্টোবরে $256 কোটি $34 লাখ 80 হাজার দেশে এসেছে। গেল অর্থ বছরে মোট প্রবাসী আয় ছিল $30.33 বিলিয়ন, যা আগের বছরের $23.91 বিলিয়ন তুলনায় 26.8% বেশি। তবে নির্বাচনী পারিপার্শ্বিকতায় হুন্ডি ও জাল নোটের আশঙ্কা নতুন করে বেড়েছে। কিছু এলাকা থেকে হুন্ডি চক্রের সক্রিয়তার খবর পাওয়া গেছে, যা বৈধ চ্যানেলে প্রবাহ প্রতিহত করে আর্থিক ব্যবস্থাকে দুর্বল করতে পারে। একই সঙ্গে কিছু মহল নির্বাচনের আগে বাজারে জাল নোট ছড়িয়ে রাজনৈতিক অস্থিতিশীলতার চেষ্টা করতে পারে বলে সতর্ক করেছে কেন্দ্রীয় ব্যাংক ও আইনশৃঙ্খলা বাহিনী। বাজার স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশ ব্যাংক, আইনশৃঙ্খলা ও প্রাসঙ্গিক সংস্থা যৌথ মনিটরিং বাড়িয়েছে। বিশেষভাবে সীমান্ত বাণিজ্যগুলোতে তৎপরতা জোরদার করা হয়েছে। ক্যাশলেস লেনদেন সম্প্রসারণ, অস্বাভাবিক লেনদেন শনাক্তে ব্যাংকগুলোর কঠোর নির্দেশনা এবং দ্রুত তথ্য যাচাইয়ের জন্য হটলাইন ও সমন্বিত নেটওয়ার্ক প্রতিষ্ঠাই প্রধান কৌশল হিসেবে নেওয়া হচ্ছে। অর্থনীতিবিদ ও রিসার্চ ফেলো এম হেলাল আহমেদ জনি বলেন, নির্বাচনের আগে রেমিটেন্স বাড়াই স্বাভাবিক, কিন্তু বৈধ চ্যানেলকে শক্ত করে জনগণ ও প্রবাসীদের মধ্যে সচেতনতা বাড়ানো না গেলে অর্জিত লাভ ঝুঁকির মুখে পড়বে। আর তাই বড় লেনদেন ব্যাংকিং চ্যানেলে আনার আহ্বান সহ জাল নোট ও হুন্ডি রোধে সার্বিক ব্যবস্থা জোরদার করার কৌশলগত প্রচারণা চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। নিউজ ডেস্ক, জাগো নিউজ। দর্শক, এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে আজ স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের চিফ রিপোর্টার ইব্রাহিম হোসেন অভি। আপনাকে আমন্ত্রণ আমাদের আজকের আলোচনায়। ধন্যবাদ। যেমনটি আমরা দেখছিলাম প্রতিবেদনে যে চলতি অর্থ বছরে রেমিটেন্স $10 বিলিয়ন ছাড়িয়েছে। আপনার কাছে জানতে চাইবো, এটি কি নির্বাচনের আগে সাময়িক উত্থান নাকি দেশের অর্থনীতিতে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার কোনো ইঙ্গিত? কি মনে হয় আপনার? স্বাভাবিকভাবে যে কোনো কিছুরই প্রবৃদ্ধি দেশের জন্য ভালো, কিন্তু আমরা যদি গত কয়েক বছরের ট্রেন্ড যেখানে ছিল, বিশেষ করে 24 সালের গণ অভ্যুত্থানের পরে 25 সালে যে ঊর্ধ্বমুখী ভাব, সেটা অবশ্যই অর্থনীতির জন্য একটা ভালো দিক। কিন্তু অতীতে যেটা হয়েছিল যে 23 কিংবা 22 সালে যদি দেখি, সেই সময়ের তুলনায় অবশ্যই একটা পজিটিভ সাইন রয়েছে এখানে। কিন্তু এটা কেন বেড়েছে সেটার একটা কারণ যদি আমরা বলি, যে অতীতেও বাংলাদেশিরা টাকা পাঠিয়েছে, কিন্তু সেটা বৈধ চ্যানেলে আসছে কিনা সেটা দেখার বিষয়।
আমরা বিভিন্ন সময় যদি দেখি, বিভিন্ন ক্ষেত্রেই আমরা যেটা দেখেছি যে হুন্ডির মাধ্যমে টাকাটা আসে, যার ফলে কি হয়, টাকা পাচার একটা সহজ পদ্ধতি হয়েছে, হুন্ডির মাধ্যমে টাকাটা ওখানে থেকে যায়। তো আপনি জানেন যে গত 24 সালের গণ অভ্যুত্থানের আগে যারা দেশ পরিচালনা করেছে তাদের বিরুদ্ধে একটা বড় অঙ্কের টাকা পাচারের অভিযোগ রয়েছে, যেগুলো এখন ক্রমান্বয়ে আলোর মুখ দেখছে। বিভিন্ন সময়ে সেটা বলা হচ্ছে লাখ লাখ ডলার, যেটা লক্ষ কোটি ডলার যদি আমার পাশে। তো এই পাচারের যে একটা মাধ্যম, সেটা কিন্তু এই প্রবাসী আয়ের মাধ্যমে হয়, কিন্তু একমাত্র মাধ্যম না। আমাদের এক্সপোর্টের মাধ্যমে হয়, এক্সপোর্ট ইম্পোর্টের মাধ্যমে ওখানে বাড়িয়ে অথবা কমিয়ে দেখে, এগুলো অনেকগুলো পদ্ধতি আছে যেগুলো ব্যবহার করে যারা পাচারকারী তারা। তার মধ্যে একটা বড় অঙ্ক এখান থেকে করে, যেটাকে আমরা হুন্ডি হিসেবে বলি। তো যেহেতু জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশ ব্যাংকের কিছুটা স্ট্রং অবস্থান তৈরি হয়েছে, যার ফলে দেখা গেছে যে হুন্ডির যে তীব্রতা ছিল সেই তীব্রতা কমেছে, একেবারে যে কমে গেছে সেটা বলতে পারছি না। ফলে এই প্রথম 4 মাসে 10 বিলিয়ন, অথবা আপনি যদি 24 সালে দেখেন বা 23 সালে 23 থেকে 30 আমাদের গত অর্থ বছরে যেটা হয়েছে, তো এটা ডেফিনেটলি একটা দেশের জন্য ভালো। এবং এটা আমি মনে করি যে এই যে উলম্ফন, এটা ধরে রাখার জন্য বেশ কয়েকটা মাধ্যম আমাদেরকে পদক্ষেপ দরকার। একটা হলো যে যারা এই অবৈধ কাজের সাথে জড়িত আছে সেটা তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া, এবং যারা আমাদের প্রবাসী ভাই বোনেরা আছেন তারা যাতে এই পথে না যায় সেই ব্যবস্থাটা করা। কিছুটা হলো আপনার, আমি মনে করি যেটাকে একটু সহজ করা পদ্ধতিটা, যে প্রণোদনাটা আছে সেটা যাতে সরকার প্রণোদনা দিচ্ছে 2.5%, তো সেটা যাতে সহজে পায়। এবং আরও কিভাবে আমরা লোক বাড়াতে পারি বিদেশে সঠিক পন্থায়, এবং বিশেষ করে যারা স্কিল্ড মাইগ্রেন্ট ওয়ার্কার, সেই দিকটাতে আমরা নজর দিলে আমাদের বর্তমান যে ধারাটা আছে এবং সেটা আরও বাড়তে পারে। কারণ আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াকে কম্পেয়ার করি, তাহলে সেই তুলনায় আমাদের খুবই কম। তাদের 100 বিলিয়নের উপরে, প্রায় 130-এর কাছাকাছি তাদের, সেখানে আমাদের শুধু 30 বিলিয়ন। যদিও তাদের জনসংখ্যার তুলনায় অনেক বেশি, কিন্তু কিছু কিছু দেশ আছে যারা আমাদের মতো ছোট দেশ, কিন্তু তাদের আয় বেশি। একমাত্র কারণ হয়েছে সেটা হলো যে আমাদের ওয়ার্কফোর্স বা ইমিগ্রেন্ট যারাই বাইরে যাচ্ছে, সেখানে আসলে নেগোসিয়েশন এবং স্কিল যেটা, সেইখানে দুর্বলতা রয়েছে, এবং আমাদের সেটার দিকে মনোযোগ দিতে পারা, প্লাস হলো যাতে এই অবৈধ পন্থায় না আসে সেইটা খুব জোরদার করা। একদমই তাই। এবং আপনি যেমনটি বলছিলেন হুন্ডি চক্রের কথা, এটা কিন্তু আবারও সক্রিয় হয়েছে, যেমনটা আর কি লক্ষণে বোঝা যাচ্ছে। এতে আপনার কি মনে হয় দেশের বৈধ রেমিটেন্স প্রবাহকে কতটা প্রভাবিত করতে পারে, এবং বাংলাদেশ ব্যাংকের নজরদারি এক্ষেত্রে যেটা, সেটা কি আসলে যথেষ্ট, আপনার কি মনে হয়? এখানে সবসময় যেটা আসলে যারা পাচারকারী তারাই তো চেষ্টা করে, কারণ যে ব্যক্তি দেশের বাইরে থেকে টাকা পাঠান তাকে কোনো না কোনো একটা মাধ্যমে পাঠাতে হবে। তো আমরা যদি সেই পাচার রোধ করতে চাই, তো সেখানে বেশ কিছু ইউনিট কাজ করে, বাংলাদেশ ব্যাংক আছে, তারপরে আমাদের অ্যান্টি কারাপশন কমিশন, বিভিন্ন সংগঠন, ল এনফোর্সিং এজেন্সিরা কাজ করে। এইখানে যেটা হচ্ছে, আমাদের এখন কিছু ডিজিটাল ইনোভেশন বা ডিজিটাল টেকনোলজি, যেগুলো আমাদের এখন লেটেস্ট টেকনোলজি ব্যবহারের ফলে আসলে এই অবৈধ ট্রানজ্যাকশনগুলো বা এই হুন্ডির মাধ্যমে যে টাকাটা পাচার হয় বা যেটা আসে না, সেইটা মনিটর করা সম্ভব। কিন্তু সেটা একটা পক্ষকে যদি আপনি বলেন যে বাংলাদেশ ব্যাংক একার দায়িত্ব, নয়, এটা সবারই দায়িত্ব আছে প্রত্যেকটা জায়গার থেকে। তো আমি যদি বলি যে হুন্ডিটাকে যদি আমরা প্রথমে এটাকে রোধ করতে চাই, তো সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশ ব্যাংকের অধীনে যে প্রতিষ্ঠানগুলো আছে, ধরেন এমএফএস এর মাধ্যমে অনেক সময় আনইউজুয়াল ট্রানজ্যাকশন যদি দেখে, মাঝে মাঝে আমরা দেখি বিভিন্ন ধরনের এমএফএস আছে যেগুলো মোবাইল ব্যাংকিং ফিনান্সিয়াল সার্ভিস, ধরেন সেই টাকাটা আসলে সারা দেশে তাদের একটা নেটওয়ার্ক আছে, যারা এই হুন্ডি চক্রের যারা সদস্য তাদের একটা সারা দেশে নেটওয়ার্ক আছে। তো এই নেটওয়ার্কের মাধ্যমে যে টাকাগুলো এক জায়গার থেকে আরেক জায়গায় পৌঁছে দেওয়া হয়, সেটা কাছাকাছি যদি হয়, ধরেন একই ইউনিয়ন একই উপজেলার ভিতরে হাতে হাতে পৌঁছে দিতে পারে। কিন্তু এই চক্রটা দেখবেন এখন এই ফিনান্সিয়াল সার্ভিসগুলোর ফলে বা অনলাইন ব্যাংকিংয়ের ফলে এই কিছু চ্যানেলাইজ করে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে শুধু বাংলাদেশ ব্যাংক তো তার মনিটরিং চালু রাখবেই,
স্বীয় প্রতিষ্ঠান যেই মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস বলেন বা মোবাইল ব্যাংকিং যেগুলো আছে, ব্যাংকের যেই অ্যাপস ভিত্তিক ট্রানজ্যাকশন আছে, ব্যাংকের যে ট্রানজ্যাকশন আছে, যে কোনো ধরনের আনইউজুয়াল ট্রানজ্যাকশন যদি দেখে, সাথে সাথে সেটাকে আসলে ব্লক করা বা তার উৎস সম্পর্কে জানতে চাওয়া, এই জিনিসটা যদি প্রপারলি মনিটর করা হয় তাহলে আমি মনে করি আসলে এটা একটু কোয়াইট ইম্পসিবল। কিন্তু যেটা হয় কোনো কোনো ক্ষেত্রে আছে যে তারা আসলে কিছুটা ছাড়ও দিতে পারে, এরকম অভিযোগ আছে যে ব্যাংক কিংবা অন্যান্য কিছু প্রতিষ্ঠান আছে তারা এটাকে আসলে একটু স্কেপ করে যায়, এড়িয়ে যায়, বা ওই চক্রের সাথে তাদের কোনো যোগসাযোগ বা আতাত থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যেহেতু ব্যাংক বা অন্যান্য প্রতিষ্ঠান যারা এই কাজগুলো করেন তাদের আবার ওভারসি করার জন্য বাংলাদেশ ব্যাংকের একটা বড় ইয়ে আছে। আবার এন্টি টেররিজম বা এই এন্টি ফেক যে ট্রানজ্যাকশন হয় এটার জন্য যারা যে ল এনফোর্সিং এজেন্সিগুলো কাজ করে তারাও এটাকে দেখতে পারে। হ্যাঁ, যেটা করা যেতে পারে বিশেষ করে এর পাশাপাশি আমাদেরকে এটার যেটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে অর্থনীতিতে সেই বিষয়ে আমাদের যারা প্রবাসী ভাই বোনেরা আছেন তাদেরকে আসলে সচেতন করা। প্লাস হলো যে ডলারের যে রেটটা থাকে, ডলারের রেট একটা বড় ফ্যাক্টর। ধরেন আমি যদি ইউএসএতে থাকি তাহলে আমি হয়তো $1 বাড়িতে পাঠাইলে পাচ্ছি 122 টাকা, কথার কথা। তো সেখানে যদি কেউ আমাকে 23 টাকা অফার করে আমি 1000 টাকা বেশি পাচ্ছি $1000 পাঠালে। তো সেই ক্ষেত্রে ডলারের যে রেট সেইটা যাতে প্রপার ফ্লোটিং রেট এখন যেটা চলছে যাতে ভালো একটা হার পায়, বিনিময় হার যেটা, সেদিকেও একটা নজর রাখার দরকার আছে। একদমই তাই। এবং আমি এখানে একটু বলতে চাই আপনাকে যে নির্বাচনের আগে জাল নোট ছড়ানোর কিন্তু একটা আশঙ্কা তৈরি হয়েছে চারিদিকে। আপনার কি মনে হয় এই জাল নোটের মাধ্যমে রাজনৈতিক বা অর্থনৈতিক কোনো অস্থিতিশীলতা তৈরির সুযোগ আছে কিনা এখানে? শুধু জাল নোট না, আপনি যেটা বললেন হুন্ডি নির্বাচনের আগে বাড়ারও একটা সুযোগ রয়েছে। আমাদের প্রতিবেদক যেটা বললেন সেটা হলো যে আমরা জানি যে বর্তমানে যারা দেশে আছে হয়তো 2 থেকে 3টা পলিটিক্যাল পার্টি আছে যারা নির্বাচনের এরকম দেশে একটা নির্বাচনের হাওয়া বসছে। তো এইটাকে অস্থিতিশীল করার জন্য বলা হচ্ছে বিভিন্ন ল এনফোর্সিং এজেন্সির যে গোপন তথ্য যেটা তারা যেটা বলছেন যে পতিত যে সরকার ক্ষমতায় ছিল তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাইতে পারে। তো প্রশ্নবিদ্ধ করলে অথবা নির্বাচনকালীন সময়ে তারা এক ধরনের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে পারে। তো সেই ফিন্যান্সিংটা তো আসলে বৈধভাবে আসার সুযোগটা কম। দেশের ভিতরে যেহেতু নেই, অনেকেই দেশ ছেড়ে পালিয়েছেন গোপনে, বিভিন্ন পার্শ্ববর্তী দেশে হতে পারে বা ইউরোপ অথবা ইউএস, বিভিন্ন দেশে আছে যেটা আমাদের আইডেন্টিফাই হয়েছে যে বিভিন্ন জায়গা থেকে রিসেন্ট। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এই ধরনের যে ট্রানজ্যাকশনের যে একটা সংখ্যা রয়ে গেছে এবং তাদের কাছে যে তথ্যটা আছে, এই ফিন্যান্সিং রিসিভার এন্ডে যারা থাকবে তাদেরকে যদি ভালোভাবে মনিটর করা হয়, কারণ তারা পাঠাইতে চাচ্ছে কিন্তু আমি যদি এখানে রিসিভ করার লোক না পাই বা যদি সেটাকে ব্যয় করতে না পারে বা ঢুকতে না পারে, তাহলে কিন্তু এটা দিয়ে অস্থিতিশীলতা করা অথবা সেই টাকাটা বাংলাদেশে ঢুকানো একটু কঠিন। তো আমি বলবো যে ল এনফোর্সিং এর মধ্যে পুলিশ বা গোয়েন্দার অন্যান্য যেই সেকশনগুলো আছে, র্যাব আছে, এনএসআই আছে, ডিজিএফআই আছে, এরা যে বিষয়গুলো নিয়ে কাজ করে যে এই ধরনের কাজ করার জন্য যে ধরনের অপরাধীদেরকে ব্যবহার করা হচ্ছে বা হতে পারে, সম্ভাব্য যেই অপরাধীগুলো আছে তাদের যে যদি মনিটরিংটা করা হয় বা তাদেরকে যদি কড়া নজরদারিতে রাখা হয় যে তাদের অ্যাক্টিভিটিস বা তাদের মোবাইল যদি থাকে সেটা, তাদের যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে সেগুলো, এবং ব্যাংকগুলিকে যদি স্পেশাল কোনো ইনস্ট্রাকশন দেওয়া হয় এই মুহূর্তে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে যে আমরা অতীতের চেয়ে এখন আরেকটু বেশি নজরদারি করব এবং একটা লিমিট বসায় দেওয়া যে এই ধরনের ট্রানজ্যাকশনের উপরে হলেই সেটাকে আসলে তুমি কেওয়াইসি করো যে এই ক্লায়েন্টটা কে, সে হঠাৎ করে ব্যাংকে অ্যাকাউন্ট খুলছে, প্রতি মাসে সে 1 লাখ টাকা রিসিভ করছে। আর এখন যেটা হয়েছে দেখেন, আসলে আমরা যেরকম বলি টেকনোলজির ক্ষেত্রে যে সেকেন্ড থেকে ন্যানো সেকেন্ড টেকনোলজি, এখন ন্যানো টেকনোলজির যুগ বলা যায়, এটা অনেক চতুর হয়েছে আমাদের যারা অপরাধী বা যারা অপরাধের পিছনে কাজ করে। আগে যেটা হয়তো একটা অ্যাকাউন্ট ব্যবহার করে হয়তো 10 লাখ টাকা আনতো, সেখানে এখন মাল্টি ওয়েতে সে অ্যাকাউন্টের ব্যাপ্তি গড়িয়ে প্রত্যেকটা অ্যাকাউন্টের লিমিটের মধ্যে করতেছে। কিন্তু ধরেন আমি আমার ট্রানজ্যাকশন লিমিট 1 লাখ টাকা আমি করতেই পারবো, এটা আমার সিস্টেম আমার ল বৈধ করেছে। তো আমি 10টা অ্যাকাউন্ট দিয়ে যদি 10 লাখ করি তাহলে কিন্তু আপনি আমাকে সন্দেহ করতে পারছেন না। তো সেই জন্য আমি বলবো যে হঠাৎ করে একটা লোকের অ্যাকাউন্ট খোলা নতুন, ওর আসলে আয়ের সোর্সটা কি বা ও এই টাকাটা ফ্রিকুয়েন্টলি তুলছে কিনা,
এই জিনিসগুলো যদি দেখা যায় তাহলে আমার মনে হয় যে নতুন ইন্ট্রুডার যারা প্রবেশ করবে, নতুন যারা এই ধরনের অপকর্মের সাথে লিপ্ত হবে তাদেরকে আসলে মনিটরিংয়ে আনা, এবং আমাদের দেশের যে ল এনফোর্সিং পুলিশ, র্যাব, যাদেরকে কথাই বলি না কারো, আমি মনে করি যে তাদের যথেষ্ট সক্ষমতা আছে এবং তাদের একটা নজর থাকে যে কারা আসলে অপরাধের সাথে জড়িত, অতীতের রেকর্ড আছে, সেগুলো ধরে যদি কাজ করে তাহলে এটা হলো দমন করা সম্ভব। আর আপনার যে প্রশ্নটা বললেন যে জাল নোট, আসলে কি মানুষকে ধোঁকা দিতে পছন্দ করে, আর নির্বাচন কেন্দ্রিক আমাদের এটা একটা কালচার হয়ে গেছে, জানি না এই কালচার হয়তো আমরা মুক্ত হতে পারবো কিনা। সেক্ষেত্রে ভোটারদেরও একটা বড় ভূমিকা থাকবে যে আমরা আসলে অর্থের বিনিময়ে কেন আমার একটা রাইটস, আমার যে একটা ভালো কাজ করার জন্য একটা ভালো মানুষকে নির্বাচিত করার যে সুযোগ আসবে সেটা কেন আমি অর্থের বিনিময়ে করব। তো এই সময়গুলোতে আসলে মানুষগুলো একটু হ্রাস থাকে এবং এই কাজগুলো গোপনে করা হয়। তো সেই ক্ষেত্রে ওই সময়টাতে আসলে জাল টাকা দিয়ে মানুষকে বোঝানো হয় যে আমি তোমাকে 5,000 টাকা দিলাম। তো ওইটা তো আসলে প্রমাণ করা সম্ভব না, যে গৃহীতা সে কিন্তু বলতে পারবে না যে আমি ভোটের জন্য 5,000 টাকা নিয়েছি, আবার যে দেয় সেও সুযোগটা কাজে লাগায়, যে জাল টাকা নিয়েছে তো ক্লেম করতে পারবে না। একদমই তাই। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এই চক্রটা যারা আছে তৈরি করে, এবং আমাদের যারা রাজনীতিবিদ আছেন তাদেরকেও একটু নৈতিকতার জায়গায় সঠিক থাকা, প্লাস হলো বিশেষ করে এখানে ভোটাররা যদি অ্যাক্টিভ থাকে, মানে যে গ্রহণ করবে বা যার বিনিময়ে ভোটটা কিনতে চাচ্ছে যার কাছ থেকে, সে যদি মনে করে যে না আমি সঠিক থাকবো, আমি এই কাজটা করবো না, তাহলে কিন্তু দেওয়ার কোনো জায়গা থাকে না। আসলে জনসাধারণকেই সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে। এবং আমি এবার একটু বলবো যে ক্যাশলেস লেনদেন বাড়ানোর যে আহ্বান, সীমান্ত এলাকা এবং জনসাধারণের জন্য এটা আসলে কতটা বাস্তবসম্মত বলে আপনি মনে করেন, এবং আপনার কি মনে হয় বাংলাদেশকে এখনই ক্যাশলেস লেনদেনের জন্য কাঠামোর জন্য আর কি প্রস্তুত কিনা? না, ক্যাশলেস তো একদিনে সম্ভব না। আপনি যদি এখন চিন্তা করেন তো সেই ক্ষেত্রে দেখবেন এখন থেকে 10 বছর আগে চিন্তা করলে ক্যাশলেস আইডিয়াটাই আমাদের কাছে একদম অনুপস্থিত ছিল। কিন্তু পৃথিবীর যে দেশগুলো ক্যাশলেস হয়েছে, একদম আমার নামটা মনে পড়ছে না এই মুহূর্তে, ক্যাশলেস তারা কিভাবে করেছে সেটা আমরা ফলো করব, কিন্তু ক্যাশলেস যে সম্ভব না এটা বলবো না, কারণ আমরা ক্যাশলেসের অনেক জিনিসগুলো আমরা ক্যাশলেস পথে এগোচ্ছি। যদি ধরেন আমরা যদি একটা রাইড নেই, সেখানে পেমেন্টের সুযোগ আছে। আমি চাইলে আমার সুপার শপে আমি আমার কার্ড দিয়েও পেমেন্ট করতে পারছি, ব্যাংক দিয়েও ট্রান্সফার করতে পারছি, আবার মোবাইল ব্যাংকিং, ফিনান্সিয়াল সার্ভিস, প্লাস ধরেন আপনার আরও একটা জিনিস যে ব্যাংকগুলো তারা নিজস্বভাবে অ্যাপ ভিত্তিক ট্রানজ্যাকশন চালু করছে। এখন আপনি ইভেন চায়ের দোকানেও কিন্তু বাংলাদেশে কোনো জায়গায় চায়ের বিলটা পর্যন্ত অ্যাপ দিয়ে দেওয়া যাচ্ছে, ঠিক আছে। সো এইটা পসিবল, এবং ক্যাশলেস ট্রানজ্যাকশনটা কিন্তু একটা বড় উপায় হইতে পারে যে আপনার মানি লন্ডারিং রোধের ক্ষেত্রেও। কারণ আমি যদি টাকাটা আমাকে একজন আমার মোবাইল ব্যাংকিংয়ে অথবা আমার ব্যাংকে দেয়, আই এম রেকর্ডেড, সো এখানে ধরা সম্ভব এবং মনিটরিং সম্ভব। আর অন্যদিকে যে ঘুষ, দুর্নীতি, এই ধরনের লেনদেনটা যদি আমরা বন্ধ করতে চাই, তো সেই ক্ষেত্রে ক্যাশলেস হইলে আসলে এটা একটু মানুষ সোর্স যেহেতু দেখাইতে হয় যে আমি টাকাটা কোত্থেকে আনলাম বা আমাকে কোত্থেকে দেওয়া হলো, সেই ক্ষেত্রে ক্যাশলেস কিন্তু খুবই একটা ভালো মাধ্যম। তবে আপনি যেটা বলছেন যে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার, একটা অবকাঠামো দরকার হয়, সেই অবকাঠামোটা আসলে এখনো মোস্টলি আমাদের হলো ফান্ড ট্রান্সফার এবং ফান্ড রিসিভ করার মধ্যে সীমাবদ্ধ বেশি টোটাল যেটা হয়। বাট আপনি যদি দেখেন এই যে বিকাশ আছে বা অন্যান্য যে এই ট্রান্সফার প্ল্যাটফর্মগুলো আছে, তারা যেটা করতেছে, বিশেষ করে বিকাশের যেটা দেখতেছি যে ওরা প্রতিনিয়ত প্রত্যেকটা এরিয়াতে ঢোকার চেষ্টা করছে। ধরেন আপনি এখন সর্বশেষ যেই ট্রেনগুলো চলছে, প্রত্যেকটা ট্রেন্ডে তারা আসলে অল্প অল্প করে পেনিট্রেট করে। তো এইরকম অন্যান্য যে মোবাইল ব্যাংকিং এবং ব্যাংকের যে সিস্টেমগুলো আছে সেগুলো আছে, প্লাস হলো আমাদের যে মোবাইল অপারেটরগুলো আছে এবং মোবাইল হ্যান্ডসেটের যে বিষয়টা, কারণ আপনি স্মার্টফোন যদি থাকে তাহলে এটা সহজ, এবং লিটারেসিরও একটা ব্যাপার আছে, কারণ মানুষ আসলে বুঝতে পারে না। সেই ক্ষেত্রে সরকার এবং আমরা যারা এই ফিনান্সিয়াল সার্ভিসটা প্রোভাইড করে, তাদের উচিত হবে যে আসলে এই জিনিসটাকে কতটা জনপ্রিয় করতে পারে এবং এইটা কতটা সহজ ওয়েতে ব্যবহার করতে পারে। আর যেটা বলছিলেন আপনি যে সীমান্তবর্তী এলাকা, হ্যাঁ, সীমান্তবর্তী এলাকা তো সবসময়
কিছুটা ঝুঁকিপূর্ণ থাকে, অপরাধপূর্ণ হয়, যেহেতু স্মাগলিংটা এখান থেকে হয় বিভিন্ন ধরনের। তো সেই ক্ষেত্রে ওই জায়গাটা আসলে যে যদি প্রাইভেট সেক্টরের কথা চিন্তা করেন, তারা কিন্তু তাদের বিজনেস মডেলটা ডেভেলপ করে যাতে তাদের রিটার্নটা ভালো আসে। তো এইখানে আমি বলবো সরকার তার বিশেষ নজর দেওয়া উচিত, যেহেতু সরকার চাচ্ছে বৈধ পথে রেমিটেন্স এনে তার রিজার্ভটা বাড়ানো, কারণ রিজার্ভটা যদি আমাদের ভালো থাকে তাহলে আমরা একটা ভালো অবস্থানে থাকতে পারি আমাদের ইম্পোর্ট বিল পের ক্ষেত্রে, বা আমাদের গ্লোবাল যে ইন্ডিকেটরগুলো আছে সেখানে আমাদের রিজার্ভের একটা ভালো পজিশন থাকা দরকার। যেটা আমরা দেখছি যে গত সরকারের সময় যে একদম তলানিতে নেমে আসছিল সেইটা এখন গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করছে। তো এখানে আসলে ইটস এ জয়েন্ট এফার্টস দরকার, এবং আমি ওভারঅল যেটা বলবো যে সচেতনতা মানুষের ভিতরে, এবং মানুষের ভিতরে দেশপ্রেমকে উদ্বুদ্ধ করার একটা বিষয় থাকে, যে আমি যে টাকাটা পাঠাচ্ছি দেশের স্বার্থেই পাঠাচ্ছি, এইটাকে মিস ইউজ করে বা অপব্যবহার করে যাতে কোনো একটা বিশেষ গোষ্ঠী আমার সৎ আয় আমার জিনিসটাকে খারাপভাবে নিয়ে না করতে পারে, সেই দিকে সবাইকে আসলে জয়েন্টলি কাজ করে এটা সম্ভব, এবং এটা আমাদের দেশের অর্থনীতিতে বড় একটা ভূমিকা রাখবে বলে মনে করি। খুব সুন্দর বললেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের আলোচনায় যুক্ত থাকার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক কথা বলছিলাম আমাদের সিনিয়র রিপোর্টার ইব্রাহিম হোসেন অভির সঙ্গে। চলে যাচ্ছি অন্যান্য সংবাদে। দশম গ্রেডে বেতন সহ 3 দফা দাবিতে ফের আন্দোলনে নেমেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। শনিবার সকাল 9টা থেকে তারা রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন শিক্ষক নেতারা। প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের ব্যানারে 4টি সংগঠন এই কর্মসূচিতে অংশ নিচ্ছে। এর মধ্যে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি এবং সহকারী শিক্ষক দশম গ্রেড বাস্তবায়ন পরিষদ। ঢাকা ও চট্টগ্রাম বিভাগের 3য় ধাপে নিয়োগ পাওয়া সহকারী শিক্ষকরাও এতে যোগ দিয়েছেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। প্রধান উপদেষ্টা অন্য উপদেষ্টা মণ্ডলী সবাই কাজ করছেন, নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই। তিনি সময় বলেন, শেখ হাসিনা 18 কোটি মানুষকে টেরোরিস্ট বলেছে, তার মানে দেশের সবাই টেরোরিস্ট। সবাইকে হত্যা করে উনি ক্ষমতায় আসবে। শেখ হাসিনা ও আওয়ামী লীগকে নিয়ে সব রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নিতে হবে। শনিবার দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। এটাও নিয়ে এটা খুবই আনপ্রেসিডেন্টেড একটা ডায়ালগ হয়েছে, এবং আমাদের পলিটিক্যাল পার্টিগুলো খুব সুচিন্তিত মতামত দিয়েছেন, এবং প্রত্যেকটা মোট 4000 পাতা এটা রেকর্ডেড করা হয়েছে। আপনারা অনেকে ভাবছেন যে কেন এক সপ্তাহে আমরা এটা তো এক সপ্তাহে বসলেই ঠিক করা যায়। এটা তো সত্যিকার অর্থে এটা একটা ওই যে সিপিডি সেমিনার না, যে আপনি দিন শেষে একটা রিড আউট করলেন যে এই কনসেনসাস হয়েছে, এটা তো না। এটা জনগণের 180 মিলিয়ন জনগণের রিপ্রেজেন্ট করা একটা শাসনতন্ত্র কিভাবে হবে, কোথায় আমাদের ভুল ত্রুটি হয়েছে, আমরা যেন আর একটা শেখ হাসিনার মতো স্বৈর শাসন না পাই, এবং এটা যেন ট্রুলি রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট হয়, সেটা নিয়েই তো সবার এই আয়োজন। আর ইশতেহারে কি কি থাকবে এটা আমরা সবাই মোরলেস জানি। আমাদের চ্যালেঞ্জগুলো কি কি এখন অলমোস্ট এভরিওয়ান জানি। আমাদের চ্যালেঞ্জ আমাদের দেশে পিস। জাতীয় নির্বাচনের আগেই গণভোটের দাবি তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, তবে বিএনপি এর বিপক্ষে অবস্থান নিয়েছে। গণভোট বিষয়ে বিএনপির সঙ্গে আলোচনায় বসতে রাজি আছেন বলে জানিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল AHM হামিদুর রহমান আজাদ। তবে বিএনপি আলোচনায় বসতে রাজি নয় বলে জানিয়েছেন তিনি। শনিবার দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক ডায়ালগে অংশ নিয়ে তিনি একথা বলেন। এটা হচ্ছে জুলাই চার্টারের উপর একটা অর্ডার জারি করে, এবং সেই অর্ডারের ভিত্তিতে সরকার নির্বাচনের পূর্বে অথবা একই দিনে একটি গণভোট করবে। এই অথবা দিয়ে পেছলা লাগাইছে হলো জাতীয় ঐক্যমত্য কমিশন। যদি ওনারা সোজা বলে দিয়েছেন যে না, নির্বাচন আগে একটা ভোট হইতে হবে, গণভোট। নির্বাচন আগে কেন গণভোট হইতে হবে? একই দিনে কি সমস্যা? প্রশ্নটা তো আছে। আমরা খুবই যৌক্তিকভাবে কথাটা অত্যন্ত রিজনেবল দৃষ্টিতে, যেটা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে মনে করেছি, একই দিনে অনেকগুলো প্রবলেম আছে।
নাম্বার 1 হচ্ছে জাতীয় নির্বাচনটা মানুষের ফোকাস থাকে হলো দল এবং প্রতীক। লোকাল আসন ভিত্তিক ক্যান্ডিডেট থাকে, প্রত্যেকে জিতার জন্য সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে, তার সব ধরনের এফোর্ট দেয়। তাহলে পাবলিকের অ্যাটেনশনটা থাকে সেরকম, তার অ্যাটাচমেন্ট দলীয় থাকে, আত্মীয় স্বজন নানাভাবে সোশ্যালি থাকে। সেই জায়গা থেকে সবার কনসেন্ট্রেশন কিন্তু ন্যাশনাল ইলেকশনের তার নিজস্ব দল প্রতীক প্রার্থীকে বিজয়ী করার জন্য। রাজধানী ঢাকা ও আশেপাশের এলাকায় আজ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে গত কয়েকদিনের তুলনায় দিনের তাপমাত্রা সামান্য কমবে, ফলে গরমের অনুভূতি কিছুটা প্রশমিত হবে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত শনিবার সকাল 7টা থেকে পরবর্তী 6 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, দিনের প্রথমার্ধে আবহাওয়া প্রায় শুষ্ক থাকতে পারে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় উত্তর ও উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 8 থেকে 12 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী সকাল 6টায় ঢাকায় তাপমাত্রা ছিল 24.6 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 95%। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা 5টা 15 মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6টা 9 মিনিটে। নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন, ড্রিঙ্কো চাবান পানীয়। মা বাবার কবর জিয়ারত ও স্বজনদের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে দুদিনের সফরে পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শনিবার সকাল 9টা 45 মিনিটে হেলিকপ্টারে তিনি পাবনার শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে এসে পৌঁছান। এরপর পাবনা সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ করেন তিনি। রাষ্ট্রপতির প্রোটোকল অফিসার আবুল কালাম মোহাম্মদ লুৎফুর রহমান সই করা বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী এরপর আরিফপুর কবরস্থানে মা বাবার কবর জিয়ারত করবেন রাষ্ট্রপতি। পরে নিজ বাসভবনে যাবেন, সেখানে আত্মীয় স্বজনের সঙ্গে সময় কাটাবেন ও সার্কিট হাউসে রাত যাপন করবেন রাষ্ট্রপতি। পরদিন রোববার সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ শেষে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। আধুনিকায়ন ও বিনিয়োগ আনতে চট্টগ্রাম বন্দরে বিদেশি ব্যবস্থাপনা প্রয়োজন বলে জানালেন নৌ পরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর এম শাখাওয়াত হোসেন। শনিবার সকালে পাবনার নগরবাড়ি আধুনিক নদী বন্দর উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। এ সময় বলেন, যাদের ব্যক্তি স্বার্থে আঘাত লাগে তারা বলেন, বিদেশিদের চট্টগ্রাম বন্দর দিয়ে দেখা হচ্ছে। গার্মেন্টস সহ বিভিন্ন সেক্টরে বিদেশি কোম্পানি নেই। বিশ্বের অনেক দেশেই বন্দর বিদেশি ব্যবস্থাপনায় পরিচালিত হয়। এক্ষেত্রে তারা আরও বেশি লাভবান হচ্ছেন। চট্টগ্রাম বন্দরটি এখনো আধুনিক নয়। মডার্নাইজেশন করতে গেলে বিদেশি ব্যবস্থাপনার প্রয়োজন। আপনি যদি ইন্টারন্যাশনালি কানেক্টেড না হন, আন্তর্জাতিকভাবে কানেক্টেড না হন, আপনার ব্যবসা হচ্ছে সারা বিশ্বে। আগে তো নৌকা দিয়ে আমরা নিজেরা ব্যবসা করতাম, গঞ্জ বানাইছি। এখন তো সেই গঞ্জ, এইটাও যদি আমি মনে করি এইখানেও যদি আমাকে ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট আনতে হয় তাহলে আমাকে সেই ধরনের আনতে হবে। ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট মানে এই না যে সে ইউরোপ থেকে লোক নিয়ে আসবে, আরে এইখানকার লোককেই তো তাকে কাজ করতে হবে। আমরা এখান থেকে লোক পাঠাচ্ছি বিদেশে বিভিন্ন জায়গায়। আমি দুবাই গেছি, আমি দুবাইতে যাই দেখে আমাদের লোক পোর্টে কাজ করছে, পুরো পোর্টে কাজ করতেছে। তো আমরা লোক পাঠাচ্ছি, ওরা কি বিদেশ থেকে লোক আনবে? কোথেকে আনবে? আমাদের দেশে লোক লাগবে। তারপর ইনভেস্টমেন্টের যদি আপনি নেগেট করেন, আপনি যদি আজকে যদি আমি একজনকে নিয়ে আসি, আপনি ইনভেস্টমেন্ট করতে দিলেন, তাকে তাড়াই দিলেন, ইনভেস্টমেন্ট আসবে না। আমরা তো আমাদের চাকরি বাকরির জায়গাটাও সম্প্রসারণ করতে পারছি না। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ব্রাজিলে টর্নেডো আঘাত এনেছে। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, শুক্রবার দক্ষিণ ব্রাজিলের একটি শহরের কিছু অংশে টর্নেডোর আঘাতে কমপক্ষে 5 জন নিহত এবং আরও 130 জন আহত হয়েছে। স্থানীয় আবহাওয়া পরিষেবা জানায়, পারানা রাজ্যের রিও বনিতো দো ইগুয়াকু পৌরসভার ঘূর্ণিঝড়ের প্রভাবে যানবাহন উল্টে গেছে এবং ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পারানা সিভিল ডিফেন্স এএফপিকে দেওয়া এক বিবৃতিতে জানায়, টর্নেডোর ফলে এরই মধ্যে 5 জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। স্থানীয় উদ্ধার সংস্থা আরও জানায়, প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী 30 জন গুরুতর বা মাঝারি আহত এবং প্রায় 100 জন সামান্য আহত হয়েছেন।
পারানার পরিবেশগত প্রযুক্তি এবং পর্যবেক্ষণ ব্যবস্থা অনুসারে রিও বনিতো দো ইগুয়াকুতে বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 180 থেকে 250 কিলোমিটার। এর প্রভাবে বিভিন্ন স্থানে গাছ ভেঙে পড়েছে এবং বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। পারানার গভর্নর রাতিনহো জুনিয়র সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে বলেন, নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে, পাশাপাশি তদারকি এবং নজরদারি চলছে ক্ষতিগ্রস্ত শহরগুলোতে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। পাকিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আসন্ন ত্রিদেশীয় টি-20 সিরিজের জন্য দাসুন সানাকাকে সহ অধিনায়ক হিসেবে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা। তরুণ পেসার ঈশান মালিঙ্গা প্রথমবারের মতো ডাক পেয়েছেন জাতীয় দলে। তিনি শুধু এই টি-20 সিরিজেই নয়, পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের স্কোয়াডেও অন্তর্ভুক্ত হয়েছেন। ওয়ানডে দলে নতুন মুখ 23 বছর বয়সী মিডল অর্ডার ব্যাটার পবন রত্নায়েকে দীর্ঘদিনের ঘরোয়া পারফরমেন্সের পুরস্কার স্বরূপ দলে ডাক পেলেন তিনি। হাঁটুর চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় দিলশান মাদুশঙ্কা ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন। তার জায়গায় দলে ঢুকেছেন মালিঙ্গা। অন্যদিকে শ্বাসযন্ত্রের সংক্রমণের কারণে মাথিসা পাথিরানাকে টি-20 দলে রাখা হয়নি। তার পরিবর্তে এসেছেন আসিতা ফার্নান্দো। বছরের শুরুতে সবশেষ টি-20 খেলা ভানুকা রাজাপাকসেকে আবারও দলে ফিরিয়ে আনা হয়েছে। সাম্প্রতিক এসএলসি টি-20 টুর্নামেন্টে তার 163 স্ট্রাইক রেটে বিধ্বংসী ব্যাটিংই এই প্রত্যাবর্তনের বড় কারণ। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। দেশে বেড়েছে রেমিটেন্সের পরিমাণ, জাল নোট হুন্ডি রোধে সতর্কতা ও নজরদারি বাড়ালো সরকার। শেখ হাসিনা ও আওয়ামী লীগকে নিয়ে সব রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নিতে হবে, মন্তব্য প্রধান উপদেষ্টার প্রেস সচিবের। গণভোট নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনায় বসতে রাজি নয় বিএনপি, দাবি হামিদুর রহমানের। ব্রাজিলে ভয়াবহ টর্নেডোর আঘাতে নিহত 5, আহত অন্তত 130। এবং শ্রীলঙ্কা টি-20 দলে ফিরলেন রাজাপাকসে, অভিষেকের অপেক্ষায় ঈশান মালিঙ্গা। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর বিকেল 5টায় দেখবেন দেশজুড়ে সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।